15 জুলাই 2024 সন্ধ্যা ঠিক 7:15 কিছু লোক হাতে লাঠি এবং রড নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এবং সেই মুহূর্তে সেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিল বহু ছাত্রছাত্রী এবং সেই ছাত্রছাত্রীদের সেই খারাপ পরিস্থিতি হওয়ার পরও তাদের ওপর এই লোকগুলো লাঠি এবং রড নিয়ে কিন্তু বিতর্কিতভাবে হামলা চালায় এবং শুধুমাত্র সেই ছাত্রছাত্রীদের উপর নয়, সেই ছাত্রছাত্রীদের যারা সেবা সুস্থতা করছিল তাদের ওপরও কিন্তু হামলা চালায়। ঘটনাটা শুধুমাত্র সেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালেই সীমাবদ্ধ থাকে না, সেটা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে 1500-রও বেশি মানুষ কিন্তু আহত অবস্থায় রয়েছে। আমি যখন ভিডিও বানাচ্ছি মানে এখন পর্যন্ত প্রায় 105 জনেরও বেশি কিন্তু মানুষ মারা গেছে। সারা বাংলাদেশ জুড়ে আজকে ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ, আজকে টেলিভিশন বন্ধ, আজকে যে কোনো ধরনের সংবাদ মাধ্যম কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আন্দোলনকারীরা যখন রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের এই আন্দোলনের ফলস্বরূপ বাংলাদেশের সরকার কিন্তু ট্রেন ব্যবস্থা, বাস ব্যবস্থাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বাংলাদেশের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস কিন্তু রক্তাক্ত অবস্থায় আজকে সারা বাংলাদেশ কিন্তু জ্বলছে। এই যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, ঘটনাটা কিন্তু একদমই ঘটার ছিল না যদি বাংলাদেশ সরকার একটু চিন্তা ভাবনা করে, একটু যদি সহানুভূতি দেখিয়ে স্টুডেন্টদের সাথে মানবতা দেখিয়ে একটা পদক্ষেপ নিত। তো এখন প্রশ্ন থেকে যায় যে কেন স্টুডেন্টরা এই ধরনের পদক্ষেপ নিল বা কেন স্টুডেন্টরা এত তীব্রতর আন্দোলন করলো, আর এই স্টুডেন্টদের উপর কেনই বা সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এত অত্যাচার বা এত বর্বরতা। তো সমস্ত কিছু জেনে নেব আজকে আমার এই ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে আমরা এমন কিছু পয়েন্ট তুলে ধরবো যেগুলো আমাদের প্রত্যেকে জানা বিশেষ প্রয়োজন। তো চলো ভিডিওটা শুরু করি। 1971-এ যখন বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছিল, সেই পাকিস্তানের কাছ থেকে, পাকিস্তানের রুল থেকে যখন বাংলাদেশ 1971-এ স্বাধীনতা লাভ করে, সেই স্বাধীনতা লাভের সময় বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, যারা লড়াই করেছিল বাংলাদেশটাকে স্বাধীন করানোর জন্য, তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা নামে পরিচিত এবং সেই 1971-এর আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বাংলাদেশিরা মুক্তিযুদ্ধ আন্দোলন নামে কিন্তু তারা বলে থাকে। তো এই যে মুক্তিযুদ্ধ আন্দোলন করেছিল যারা, এই মুক্তিযোদ্ধারা, সেই মুক্তিযোদ্ধারা প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছে। প্রায় লক্ষ লক্ষ মহিলা নিজের সম্ভ্রম, নিজের সম্মান হারিয়ে আজকে বাংলাদেশকে কিন্তু স্বাধীন করেছে 1971-এ। তো সেই স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ সরকার সেই মুক্তিযোদ্ধা বা সেই আন্দোলনকারীদের জন্য একটা কোটা ব্যবস্থা চালু করে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের সংরক্ষণ দেওয়ার জন্য, তাদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা কোটা ব্যবস্থা চালু করে। সেই কোটা হলো মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় 30%। মানে একটা চাকরি প্রার্থীর কাছে 100% কোটার মধ্যে, যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, আমাদের ভারতবর্ষের যদি কথা বলি, আমাদের ভারতবর্ষের বিভিন্ন কাস্ট, এসসি, জেনারেল, ওবিসি, এই যে কোটাগুলো থাকে, প্রত্যেকটা কোটা কিন্তু সরকারের হাতে রিজার্ভ থাকে, ঠিক আছে? তপশিলি উপজাতির জন্য এরকম। তো ঠিক সিমিলারলি বাংলাদেশেও কিন্তু এই রিজার্ভ কিছু কোটা আছে। তার মধ্যে 30% কোটাই কিন্তু এই মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি বা নাতিপুতির জন্য। তো এই মুক্তিযোদ্ধাদের কোটা সহ এই মহিলাদের কোটা, তারপরে যারা প্রতিবন্ধী মানুষ যারা আছে শারীরিকভাবে তাদের জন্য, প্লাস যারা পিছিয়ে পড়া জনজাতি আছে, এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় 56% কোটা কিন্তু বাংলাদেশের সরকার রিজার্ভ করে রেখেছে। বাকি রইল মাত্র 100%-এর মধ্যে 44% কোটা। তো এই 44% কোটা যেটা রইল, সেই কোটাটা রইল ছাত্রছাত্রীদের জন্য। মানে যারা পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়ে এটা চাকরির জন্য অ্যাপ্লাই করবে, তারা মাত্র এই 44% কোটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তারপর তারা কিন্তু কোনো জব পাবে। তো ছাত্রছাত্রীদের মনে এটা নিয়ে একটা বিশাল ক্ষোভ, যেটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন বিগত দিনেও হয়েছে। আসলে ঘটনাটা এতটা তীব্রতর হতো না। ধরে নাও প্রত্যেকটা দেশেরই এক সংবিধানের একটা মূলত নিয়ম থাকে, যেমন আমাদের ভারতবর্ষের মতো ঠিক বাংলাদেশের সংবিধানেও এটা উল্লিখিত আছে যে সবাইকে সমানভাবে দেখবে, সবার সাথে সমান ব্যবহার করবে এবং সবাইকে সমান সম্মান দিবে, মানে সমতা বজায় রাখবে আর কি। কিন্তু এই যে কোটা ব্যবস্থাটা তৈরি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে এই সমতা যে বজায় রাখার ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না, যে জন্য কিন্তু ছাত্ররা বিগত দিনেও অনেক আন্দোলনের সম্মুখীন হয়েছে। 2018-তে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যদি কথা বলি, তখনও তারা এই 30
30% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য, যে 30% কোটা, এটা নিয়ে তারা আন্দোলন করেছিল এবং এই আন্দোলনের ফলস্বরূপ বিভিন্ন ছাত্রছাত্রীরা সেই বিগত দিনে মারাও গেছিল। তার জন্য সরকার একটা পদক্ষেপ নিয়েছিল কি, যে কোটা ব্যবস্থাটাকে পুরোপুরি বন্ধ করে দিবে এবং সেই কোটা ব্যবস্থাটাতে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকার বন্ধও করে দিয়েছিল। তাতে কি হয়েছিল, এই যে যারা পিছিয়ে পড়া লোক জনজাতি যারা আছে, একেবারে নিম্নমানের যারা আছে, তাদের প্রবলেম হয়ে গেছিল, তাদের খুব অসুবিধা হয়ে গেছিল এবং যারা প্রতিবন্ধী যারা আছে তাদেরই খুব অসুবিধা হয়ে গেছিল এবং মহিলাদের জন্য যে ব্যবস্থাটা ছিল সেটাতেও কিন্তু অসুবিধা হচ্ছিল। প্রত্যেকটা দেশের সরকারের এটা উচিত সেই দেশের প্রতিবন্ধী যারা আছে, সেই দেশের পিছিয়ে পড়া জনজাতি যারা আছে, তাদের জন্য কিন্তু একটা আলাদা সংরক্ষিত ব্যবস্থা করে রাখা। কিন্তু বাংলাদেশের যখন এই কোটা ব্যবস্থাটা পুরোপুরি বন্ধ করে দেয়, সেটা নিয়েও কিন্তু একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এই ঘটনাটার পরবর্তীতে 2024-এ, মানে বেশ কিছুদিন আগে আর কি, এই কোটা ব্যবস্থাটা সরকার বিচার বিবেচনা করার পরে, হাইকোর্টের মামলা করার পরে আইন পাস হয় যে না, কোটা ব্যবস্থাটা আবার নতুন করে চালু করা হবে এবং সেই কোটা ব্যবস্থাটা যেটা চালু করা হবে সেটা আবার নতুন করে তৈরি করা না, সেটা কোটা ব্যবস্থাটা মানে বিগত দিনে যে কোটা ব্যবস্থা চলছিল সেই বিগত দিনের কোটা ব্যবস্থাটাই কিন্তু আবার নতুন করে চালু করা হবে। তার মানে হলো এই যে 30% যেটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য, সেই 30% কোটাটাই কিন্তু আবার নতুন করে চালু করা হবে। তার মানে ঘুরে ফিরে আবার ওই একই 56% কোটা সরকারের কাছে রিজার্ভ, 44% কোটা মাত্র ছাত্রছাত্রীদের জন্য রয়েছে। তো এই রায়টা যখন আসলো, এই রায়টা আসার সাথে সাথেই কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলনের জন্য ছুটে চলে আসে যে কেন আমাদের এত আন্দোলন, বিগত দিনে এত লড়াই এই কোটা নিয়ে, তারপরেও কেন সরকার আমাদের এই আন্দোলনের, আমাদের এই আবদারটাকে সরকার মেনে নিচ্ছেন। তো তারা আবার আন্দোলন করা শুরু করে বেশ কিছুদিন আগে থেকে এবং আন্দোলন তারা সুষ্ঠুভাবেই করছিল এবং তাদের আবদার ছিল কি 30% যে কোটা আছে সেই কোটাটাকে কমিয়ে একটা কোটায় আনা হোক, যাতে করে যারা স্টুডেন্টরা যারা আছে তারা যাতে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পায়, যেরকমটা কি মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি বা নাতিপুতিরা পাচ্ছে। তো তাদের এই আন্দোলন চলাকালীন বাংলাদেশের যে সরকার প্রধান শেখ হাসিনা, উনি একটা মন্তব্য করেন যে আমরা সরকারি চাকরিটা মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের না দিয়ে কি রাজাকারের সন্তান সন্ততিদের দিব। তার মানে হলো এই যে রাজাকার কথাটা উল্লেখ করলো, এই রাজাকার কথাটা উল্লেখ করাতে ছাত্রছাত্রীদের মনের মধ্যে আরও বেশি ক্ষোভ উগরে পড়ে। মানে তোমরা হয়তো এখন জিজ্ঞেস করবে যে রাজাকারটা কি, অ্যাকচুয়ালি রাজাকারটা কারা। এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, সেই মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের সাথে বিরোধিতা করেছিল, বাংলাদেশের নারীর সম্ভ্রম নষ্ট করেছিল, বাংলাদেশের নারীদের সাথে বর্বরতা করেছিল, তাদের ইজ্জত লুণ্ঠন করেছিল, তারা হলো এই রাজাকার। মানে হলো সবচেয়ে খারাপ বা নোংরা জনজাতি হলো রাজাকার। তো এই রাজাকারের সঙ্গে যখন এই তুলনাটা করলো ছাত্রছাত্রীদের যারা আন্দোলন করছে তাদের সাথে, ছাত্রছাত্রীদের ক্ষোভ কিন্তু উগরে পড়ে এবং তাদের আন্দোলন আরও বেশি তীব্র থেকে তীব্রতর হয়ে যায় এবং তারা স্লোগান দিতে থাকে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তো এই যে তাদের অধিকারটা, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রদের এটা অধিকার, সরকারের কাছে তারা একটা আবদার করতেই পারে, কিন্তু সেই আবদারটাকে সরকার যদি বিচার বিবেচনা করে তারা যদি না মেনে নেয়, তাহলে কিন্তু এটা নিয়ে একটা বৃহত্তর একটা আন্দোলন হয়, যেটা বিগত দিনে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, অনেক দেশে, অনেক রাজ্যে এবং আমাদের দেশেও এই কোটা নিয়ে একটা প্রবলেম হয়েছিল একটা সময়। ইভেন মাঝে মাঝে এখনো হয়, এখনো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রবলেম চলছে, সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। তবে বাংলাদেশে যা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে কিন্তু বাংলাদেশের সরকার অতি সহজেই কন্ট্রোলে আনতে পারত, কিন্তু বাংলাদেশের সরকার এই পদক্ষেপটা গ্রহণ না করায় বাংলাদেশের সরকারের যারা প্রশাসন আছে তাদের এই বর্বরচিত অত্যাচারণের কারণে কিন্তু বাংলাদেশের একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে এই পুলিশরা যারা আছে তারা কিন্তু বাংলাদেশের এই যারা আন্দোলন করছে, এই আন্দোলনকারীদের উপরে টিয়ার গ্যাস ফায়ার করে এবং তাদের উপরে কিন্তু রাবার বুলেটসও কিন্তু ফায়ার করে। তো এই যে ফায়ারিংটা যাদের উপরে করে, এই কারণে কিন্তু বাংলাদেশের যারা স্টুডেন্টরা তারা কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে যায়, তারা কিন্তু আরো রেগে যায় যে ভাই কেন সরকার আমাদেরকে সংরক্ষণ দিচ্ছে না, আমাদের সাপোর্ট করছে না, আমাদের বিরোধিতা করছে। এবং তাদের আন্দোলন বাংলাদেশের এক একটা শুধু রাজ্যে না, সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়ে এবং সারা দেশে কিন্তু আজকে আগুন জ্বলছে। বাংলাদেশের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস আজকে রক্তাক্ত, বাংলাদেশের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শুধু স্টুডেন্টদের মৃতদেহও দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে খারাপ পরিস্থিতিটা, এই খারাপ পরিস্থিতিটা যাতে কন্ট্রোলে আনা যায়, তার জন্য কিন্তু বাংলাদেশের সরকারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে বিশেষ প্রয়োজন। তো এই যে স্টুডেন্টদের আন্দোলন, এই আন্দোলনটা এতটা তীব্রতর হতো না যদি বাংলাদেশের প্রশাসন আছে তারা যদি এই স্টুডেন্টদের উপরে লাঠিচার্জ না করতো, তাদের উপরে এই বর্বরচিত অত্যাচারটা না করতো। তো বাংলাদেশের প্রশাসনেরও উচিত এই জিনিসটা একটু খেয়াল করা এবং এই যে এত বড় যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, সেটা যাতে কন্ট্রোলে আনা যায় সেটা কিন্তু বাংলাদেশকে এখনই ভাবতে হবে। কারণ প্রত্যেকটা দেশের মূলত যেটা কর্তব্য সেটা হলো প্রত্যেকটা দেশের যারা স্টুডেন্টরা আছে, ছাত্রছাত্রী আছে, তাদের কিন্তু সংরক্ষণ দেওয়া। আজকে বাংলাদেশের সরকার যদি
তাদের দেশের ছাত্রছাত্রীদের সংরক্ষণই না দিতে পারে, তাহলে কি করে হবে? বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেভাবে লড়াই করছে, তারা যেভাবে মৃত্যুবরণ করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে আমি ভারতীয় একটা ছেলে হয়ে বলছি, বাংলাদেশের বেশ কিছু লোক আছে যারা ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বলে, ভারতের বিভিন্ন জিনিস নিয়ে তারা বিরোধিতামূলক কথাবার্তা বলে, ভারতের বিরোধিতামূলক আচরণ তারা করে, সাপোর্ট করে না একদমই। কিন্তু বিষয়টা কি বলতো, আমি এক সময় ছাত্র ছিলাম, তো আমার জানা আছে যে কোটার ব্যাপারটা কতটা গায়ে লাগে। আর যদিও তারা আমাদের সাথে একটা খারাপ করে, আচরণ করে, কিন্তু হ্যাঁ, ভারতীয়রা যারা আছে তারা মন থেকে খুবই সরল, তারা সবসময় তাদেরকে ক্ষমা করে দেয়, তারা সবসময় তাদেরকে ক্ষমা করে এসছে। এবং আমি একজন ভারতীয় ছেলে হয়ে আমি মন থেকে সত্যি মর্মাহত যে বাংলাদেশে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। আমি চাই তাদের দেশের যে খারাপ পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা যাতে খুব তাড়াতাড়ি সুষ্ঠু পরিবেশ তৈরি হয় এবং এই পরিস্থিতিটা যাতে খুব তাড়াতাড়ি একটা কন্ট্রোলে আসে। কারণ যেরকমই হোক ওই দেশের জনগণ যাই হোক না কেন, কিন্তু এইরকম ভাবে একটা মৃত্যু, এরকম ভাবে একটা মৃত্যু মিছিল, এটা কিন্তু খারাপ লাগে, এটা অ্যাকসেপ্টেবল না। যতই আমি আলাদা দেশের হই না কেন, এই মুক্তিযুদ্ধ আন্দোলন থেকে আমরা এটুকু জানতে পারি যে প্রত্যেকটা দেশেরই সরকারের এটা ভাবা উচিত, প্রত্যেকটা দেশেরই সমাজের এটা অধিকার সবাইকে যেন সমানভাবে দেখে, সবাইকে যেন সমান সম্মান দেয়, সবাইকে যেন সমান রেসপেক্ট দিয়ে রাখে। কারণ এই সমান অধিকারটাই, সবার সম্মানটা যদি না পায়, তাহলে কিন্তু বিভিন্ন রকম আন্দোলন বা বিভিন্ন রকম এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তাই সবার এই সম্মানটা, সবার প্রতি এই রেসপেক্টটা বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে তোমাদের কি বক্তব্য আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসায় চ্যানেলটা আজকে অনেকটা ভালো পজিশনে চলে এসছে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। বেশ কয়েকদিন আমি ভিডিও বানাতে পারিনি বিকজ অফ মাই পার্সোনাল প্রবলেম। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু যাই হোক, আমি মোটামুটি সুস্থ হয়েছি। আমি চেষ্টা করছি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার। তো আজকের এই যে খারাপ পরিস্থিতিটা বাংলাদেশে, এটা দেখার পরে আমি মুখটা বন্ধ করে থাকতে পারলাম না। কারণ হাজার হলে আমি একসময় স্টুডেন্ট ছিলাম, আমিও একসময় স্টুডেন্ট হয়ে অনেক লড়াই করেছি। তো অবশ্যই আমারও কোথাও কষ্ট হচ্ছে বাংলাদেশের এই স্টুডেন্টদের জন্য। তো বাংলাদেশের সরকারের কাছে এইটুকু আবদার বা অনুরোধ রইল, বাংলাদেশের সরকার যাতে ব্যাপারটাকে দেখে এবং ব্যাপারটাকে একটা কন্ট্রোলে নিয়ে আসে এবং ছাত্রছাত্রীদেরকে আবার আশ্বাস দেয় এবং ছাত্রছাত্রীদেরকে আবার তাদের সঠিক শিক্ষা ব্যবস্থায় ফিরে নিয়ে যায়। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই গাইস।